একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করেছি বিধায় আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি ন্যায় বিচার পেয়েছি। আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নজিরবিহীন একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে। কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস, এটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি। কারণ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা 13 তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং উনি ক্রয় করার পরে 53 দিন পরে, যেখানে ভুক্ত অধিকারের 60 ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে, সেখানে যিনি ক্রেতা ছিলেন তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার 53 দিন পরে উনি ভুক্ত অধিকারে কমপ্লেন করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই, আমার সানভিজ বাই তনি প্রতিষ্ঠান কোনোদিন কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নাই, আমরা কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স নিই না, আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই এবং এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে, যেহেতু আমরা হোম ডেলিভারি দেই বা আপনার সামনে অপশন আছে, আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন। তো এখন একজন ক্রেতা সে 53 দিন পণ্যটি যে ব্যবহার করে নাই, সে যে ওয়াশ করে নাই, সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা কেউ বলতে পারবো না। তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত, 53 দিন পরে ওনারা অভিযোগটি গ্রহণ করে এবং সেটি ক্রেতা পণ্যটি ক্রয় করে অনলাইনে, কিন্তু ওনারা আমাদের শোরুমে এসে এটার কাগজ দেখতে চায় যে আমার সেলসম্যানদের কাছে। তো আসলে অনলাইনের পণ্যের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুমে দিতে পারবে না, বা এটা তো আমাদের একটা শোরুম, অনলাইনের বিষয়টা আসলে ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু ওনারা যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয়, কিন্তু তখন ওনাদের ফেসবুক পেজে, ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে, ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য, কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে। সো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ, দুইটা কিন্তু দুই জিনিস। তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেয় প্রতিপন্ন, আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে। কারণ আমার তখন বিষয়টা আসলে সানভিজ বাই তনি প্রতিষ্ঠান কেন্দ্রিক আর থাকে না, তখন আমি ব্যক্তি রুবায়েত ফাতেমা তনিকে আক্রমণ করে, আমি একজন নারী, আমাকে নানানভাবে বুলিং করে, আক্রমণ করে, ভুয়া টাইটেল, অযৌক্তিক যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, তখন আমার ভাই বোন, আমার বাবা নাই, আমি আমার ভাই বোনের গার্ডিয়ান, আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না। মানুষ আমাকে চোর বলে, ভুয়া বলে, প্রতারক বলে, একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্নভাবে বুলিং এবং আমার সন্তান এই জন্য স্কুলে যেতে পারে নাই। তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি, তারপরে আমি 13 তারিখ বন্ধ করার পরে 14 তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি লুবনা ইয়াসমিন। ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা 50,000 টাকা ইন্দ্রাণী রায় আমাকে জরিমানা করে। যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি 50% ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল, উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি 3 তারিখে। তো সেখানে আপনার তারপরেও আমি এটার সর্বোচ্চ জরিমানা দেই, যেহেতু আমার 1 বছর আগের একটা পণ্য, এটার মেমো তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে হবে এটাও আমরা জানতাম না। যাই হোক, তারপরে আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রাণী রায় তলব করে, কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মণ্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী, মেমোটা বের করে, আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরও 2 লাখ টাকা জরিমানা করে, যেটা আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই। কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমি আসলে আমাকে ব্যবসা করেই চলতে হবে, আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে আমার দোকানটা খুলতে চাই এবং ওনারা আমাকে
আমাকে আশ্বস্ত করে জরিমানার টাকা, এখানে আমার 2টা জরিমানার রসিদ আছে, জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দেবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার হচ্ছে আমাদের সাথে একটি টক শো করতে হবে ডিজি মহোদয়ের সাথে, তাহলে আমরা আপনার সব শোরুম খুলে দেবো এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না। তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরও শোরুম আছে, তো আমি চাই নাই যে আমি আরও কোনো ক্ষতির সম্মুখীন হই, যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত, অলরেডি আমাকে বুলিং টুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি টক শোতে যাই ওনাদের, এবং টক শোতে কিন্তু আমি ওনার কথা বলেছে আমি আমার নিজের জায়গা থেকে। এবং আমি এটা এখনও বলতে চাই যে আসলে আমাদের শেখার কোনো শেষ নাই, আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি। আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে, আমি হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু আমি জরিমানা দিলাম, আমি টক শো করলাম, তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না। কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি, লাকনি কালেকশন নামে, তাদের দোকানে তারা অভিযান চালায়, তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয়। এবং লাকনি যেখানে স্বীকারোক্তি দেয় যে সে আমার কাছে 5,000 পিস পাকিস্তানি ড্রেস সে আমার কাছে হোলসেলে সে বিক্রি করে, তো সেখানে লাকনির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে, কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না, যেখানে আমি জরিমানা দিয়ে দিছি। এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই, তাদেরকে রিকোয়েস্ট করি। জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে। যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে, পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো? এবং লাকনিকে খুলে দেওয়া হলো, আমাকে খুলে দেওয়া হচ্ছে না, আমাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে। এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে 10টা শর্তের কথা বললো, সে 10টা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস যারা চেয়েছে ডকুমেন্টস সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি। এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি। এবং ওনারা যে চিঠিটার কথা বললেন 10টা শর্ত, সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে, আমি আপনাদেরকে দেখাইতে চাই। জব্বার মণ্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে 24শে মে 2024, হ্যাঁ 24শে মে। কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে 13 তারিখ, আমাকে জরিমানা করলো 14 তারিখ, তাহলে ওনারা আমাকে শর্ত দিল 24 তারিখ। তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন, আমার ব্যবসা বন্ধ হয়ে আছে। তো 24 তারিখ উনি আমাকে চিঠিটা, তাও ওই দিন শুক্রবার ছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। এই চিঠিটা আমার পাশে আরেকটা শোরুম আছে, ওই শোরুমে পৌঁছায় হচ্ছে 27 তারিখে। তো এরপরে আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত ডকুমেন্ট সব কিছু আমি দেই। এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত অধিকারে গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্যের আমাকে শুনতে হয়, যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা, নারী উন্নয়ন, নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন, যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অভয় দিচ্ছেন, তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন? এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে। মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যে গত 10 তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে যে অর্ডার দেয়। এখানে আমি আরেকটা জিনিস হ্যাঁ আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন, ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন। আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের 2 জন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন। তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে? এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মণ্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই, আমি মেইল করি নিজে। এবং আমি যখন, কারণ আমার একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয়, একটা দিন যাওয়া মানে আমি এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নাই। আমি 10 তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল। আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মণ্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না। তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন? তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের
মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে, কিন্তু তারপরেও তিনি বলে যে না, আমরা হচ্ছে যে লিখিত অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দিব না। মানে এটা কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্যই কি কাজটা করা হয়েছে? নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না? আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানায় এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সার্টিফাইড কপিটা নিতে নিতে ভোক্তা অধিকারে আমার উকিলের লোক আস্তে আস্তে 5:15 বাজে। তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন। তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায়, ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডারটি রিসিভ করে না। এটাও কি আমাকে হয়রানিমূলক নয়? অর্ডারটা রিসিভ করে না কারণ যেন আমি গতকালকে দোকানটা খুলতে না পারি, তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন? আর ওনারা যদি ওনারা বলে অফিস আওয়ারের বাইরে রিসিভ করবে না। অফিস আওয়ারের বাইরে সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবেন? আজকে সকালে পুনরায় সকাল 9টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয়। তারপরে মহামান্য আদালত 24 ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে, যে 24 ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে। এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয়।